চলুন আজকের আলোচনাটা শুরু করা যাক। জন এফ কেনেডির সেই বিখ্যাত ছবিটা দিয়ে। মহাকাশ জয়ের যে স্বপ্ন, যে উচ্চাকাঙ্ক্ষা, এই একটা ছবিতেই যেন পুরো একটা প্রজন্মের আশা আকাঙ্ক্ষা ধরা আছে। আর এই কথাগুলো এগুলো কিন্তু সাধারণ কোনো কথা নয়। 1961 সালের 25শে মে প্রেসিডেন্ট কেনেডি যখন কংগ্রেসে এই ঘোষণা দেন, তখন থেকেই মহাকাশ দৌড়ের সেই বিখ্যাত গল্পটা বা বলা যায় মিথটা তৈরি হয়ে যায়। কি সাহসী একটা ঘোষণা ছিল, তাই না? পুরো বিশ্ব রীতিমতো চমকে গিয়েছিল। তো কেনেডির এই দুঃসাহসিক প্রতিশ্রুতি, এই মুনশট বা চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনাটা ছিল আমেরিকানদের জন্য একটা আশার প্রতীক, একটা নতুন যুগের স্বপ্ন। আমরা তো গল্পটা এভাবেই জানি, তাই না? একজন ক্যারিজম্যাটিক লিডার যিনি একটা গোটা জাতিকে স্বপ্ন দেখিয়েছিলেন তারকাদের ছোঁয়ার। আমাদের সবার মনে কেনেডির এই ছবিটাই তো গেঁথে আছে। কিন্তু গল্পটা কি আসলেই এত সহজ, নাকি এর পিছনে আরও কিছু আছে? আসলে এই সুন্দর গল্পের আড়ালে লুকিয়েছিল ঠান্ডা যুদ্ধের কঠিন বাস্তবতা। চলুন এবার সেই দিকটা একটু দেখি। কেনেডি তখন কি প্রচণ্ড রাজনৈতিক চাপের মধ্যে ছিলেন সেটা বুঝতে হবে। সময়টা কিন্তু ছিল ঠান্ডা যুদ্ধের একেবারে চূড়ান্ত পর্যায়ে। তাহলে প্রশ্নটা থেকেই যায়, তাই না? এটা কি শুধুই একটা মহৎ স্বপ্ন ছিল, নাকি জেতার জন্য মরিয়া হয়ে খেলা একটা জুয়া? কেনেডির এই সিদ্ধান্তের পেছনে কি শুধুই অনুপ্রেরণা ছিল, নাকি ঠান্ডা যুদ্ধের কঠিন হিসাব নিকাশও কাজ করছিল? আচ্ছা, চলুন আরেকটু গভীরে গিয়ে দেখি ব্যাপারটা। এই টাইমলাইনটা একবার দেখুন। সব ঘটনা ঘটছে খুব কাছাকাছি সময়ে। 1961 সালের এপ্রিলে সোভিয়েত ইউনিয়নের ইউরি গ্যাগারিন মহাকাশে চলে গেলেন, যা আমেরিকার জন্য ছিল একটা বিরাট ধাক্কা। এর ঠিক পরপরই কিউবার বে অফ পিগস আক্রমণ বুড়িতরা ব্যর্থ হলো। মানে পরপর দুটো বড়সড় ধাক্কা। কেনেডি তখন এমন একটা কিছু করতে বাধ্য হয়েছিলেন যা আমেরিকার হৃদ গৌরব ফিরিয়ে আনতে পারে। আর এই লেখাটা দেখুন, এটা কিন্তু কোনো পাবলিক স্পিচ না, এটা ভাইস প্রেসিডেন্টকে লেখা কেনেডির একটা ব্যক্তিগত মেমো। এখানে তিনি কি জানতে চাইছেন? এমন কোনো স্পেস প্রোগ্রাম আছে কি যেখানে আমরা জিততে পারি? খেয়াল করুন, শব্দটা হলো জিততে পারি। এখান থেকেই তার আসল উদ্দেশ্যটা একদম পরিষ্কার হয়ে যায়। মূল লক্ষ্য ছিল একটাই, জেতা। তো কেনেডির এই সিদ্ধান্তকে ঐতিহাসিকরা মূলত দুইভাবে দেখেন। একদল বলেন তিনি ছিলেন একজন স্বপ্নদর্শী বা ভিশনারি নেতা, আর একদল বলেন না, এটা ছিল একটা র্যাশনাল চয়েস বা যৌক্তিক পছন্দ। মানে ঠান্ডা যুদ্ধের প্রেক্ষাপটে এটা ছিল একটা পুরোপুরি রাজনৈতিক আর কৌশলগত চাল। এই যে র্যাশনাল চয়েস মডেলের কথা বললাম, এর মূল যুক্তিগুলো কি? দেখুন, অ্যাপোলো প্রোগ্রামের কিন্তু সরাসরি কোনো সামরিক ফায়দা ছিল না। এটা আসলে ছিল সামরিক প্রতিযোগিতার একটা বিকল্প। মূল উদ্দেশ্য ছিল রাজনৈতিক, এমন একটা কিছু করা যা দিয়ে প্রযুক্তিগতভাবে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা যায় আর সারা বিশ্বের মন জয় করা যায়। মানে এমন একটা রেস যার ফিনিশিং লাইনটা সবাই দেখতে পাবে। কিন্তু দাঁড়ান, গল্পটা এখানেই শেষ না। এর ভেতরে আরও একটা স্তর আছে, একটা গোপন অধ্যায় যা এতদিন প্রায় আলোচনার বাইরেই ছিল। চলুন এবার সেই দিকেই যাওয়া যাক। আর এটা জানার পর পুরো ঘটনাটাকেই হয়তো নতুনভাবে দেখতে হবে। ভাবুন তো একবার, যদি এই প্রতিযোগিতাটাই আসল গল্প না হয়, যদি মহাকাশ দৌড়ের পাশাপাশি পর্দার আড়ালে একদম অন্য রকম কিছু একটা ঘটে থাকে। আর এটাই হলো সেই আসল চমক। কেনেডি আসলে একটা দ্বৈত খেলা খেলছিলেন। সবার সামনে ছিল প্রতিযোগিতা, আর পর্দার আড়ালে ছিল সহযোগিতার চেষ্টা। এই যে ব্যাক চ্যানেলের কথা বলছি, এটা আসলে কি? সহজ কথায় এটা হলো কূটনীতির একটা গোপন রাস্তা, যেখানে বড় বড় কূটনীতিকদের বদলে সরকারের বিশ্বস্ত লোকেরা ব্যক্তিগত পর্যায়ে যোগাযোগ করে। খুব সংবেদনশীল আলোচনার জন্য এই পথটা ব্যবহার করা হয়। এখনকার ঐতিহাসিক প্রমাণগুলো কিন্তু দারুণ ইন্টারেস্টিং। চাঁদে মানুষ পাঠানোর সেই বিখ্যাত ভাষণের ঠিক আগেই কেনেডি তার ভাই রবার্ট কেনেডিকে একটা গোপন দায়িত্ব দেন। দায়িত্বটা ছিল সোভিয়েতরা মহাকাশ গবেষণায় সহযোগিতা করতে আগ্রহী কিনা সেটা গোপনে জেনে আসা। এমনকি তিনি তার উদ্বোধনী ভাষণেও বলেছিলেন, আসুন আমরা একসাথে তারাগুলো অন্বেষণ করি। পরে তো তিনি সরাসরি ক্রুশ্চেভকে একসাথে চাঁদে যাওয়ার প্রস্তাবও দিয়েছিলেন। এই ছবিটা দেখুন, প্রেসিডেন্ট কেনেডি তার ভাই রবার্টের সাথে। এই ব্যক্তিগত সম্পর্ক আর বিশ্বাসটাই ছিল তার সবচেয়ে বড় অস্ত্র। এটার উপর ভর করে তিনি একদিকে প্রতিযোগিতার মতো একটা পাবলিক শো চালিয়ে গেছেন, আবার অন্যদিকে গোপনে সহযোগিতার মতো সংবেদনশীল কূটনীতিক আলোচনাও চালিয়ে গেছেন, দুটো একসাথে। তাহলে কেনেডিকে আমরা কি বলবো? একজন বাস্তববাদী, নাকি একজন স্বপ্নদর্শী, নাকি আসলে তিনি দুটোই ছিলেন? ব্যাপারটা বেশ জটিল, তাই না? আসুন কেনেডির পুরো কৌশলটা ধাপে ধাপে দেখি। ধাপ 1, লক্ষ্যটা কি? ঠান্ডা যুদ্ধে আন্তর্জাতিক মর্যাদা জেতা আর আমেরিকার আধিপত্য প্রতিষ্ঠা করা। ধাপ 2, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রথম পথ, মানে পথ ক, যেটা ছিল সবার জন্য প্রকাশ্য, চাঁদে যাওয়ার প্রতিযোগিতা, যার মাধ্যমে প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব দেখানো হবে। আর ধাপ 3, পথ খ, এটা ছিল গোপন পথ, যেখানে কূটনীতির মাধ্যমে এমনকি খরচ ভাগাভাগি করে হলেও লক্ষ্য পূরণের জন্য সোভিয়েতদের সঙ্গে সহযোগিতার চেষ্টা করা হচ্ছিল।
তো এ থেকে কি বোঝা যায়? বোঝা যায় যে তিনি ছিলেন একজন কট্টর ঠান্ডা যুদ্ধের যোদ্ধা, কিন্তু তিনি জেতার জন্য যে কোনো পথ নিতে ভয় পেতেন না। প্রতিযোগিতার পথ, আবার সহযোগিতার পথও। আর মাঝে মাঝে দুটো পথেই তিনি একই সাথে হেঁটেছেন। তার মানে আগে আমরা কেনেডির সিদ্ধান্তকে যেভাবে দেখতাম সেটা ছিল অনেকটা সাদা কালো, হয় তিনি স্বপ্নদর্শী, না হলে তিনি বাস্তববাদী। কিন্তু এখনকার তথ্য প্রমাণ দেখার পর আমরা বুঝতে পারছি ব্যাপারটা অত সহজ ছিল না। এটা ছিল একটা জটিল কৌশল, যেখানে জেতার সম্ভাবনা বাড়াতে তিনি একসাথে একাধিক পথ খোলা রেখেছিলেন। তো মহাকাশ দৌড়ের এই নতুন ইতিহাস জানার পর এর তাৎপর্যটা কি, মানে আজকের দিনে দাঁড়িয়ে এই বিষয়টা কেন গুরুত্বপূর্ণ, চলুন শেষ অংশে সেটাই একটু ভাবা যাক। নাসার ইতিহাসবিদ স্টিফেন জে গার্বার পুরো ব্যাপারটাকে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। তিনি বলছেন, কেনেডির সিদ্ধান্তটি প্রথম দৃষ্টিতে যতটা সহজ মনে হয়েছিল তার চেয়েও বেশি জটিল ছিল। তিনি ঠান্ডা যুদ্ধে জাতীয় আধিপত্যের রাজনৈতিক লক্ষ্য অর্জনের জন্য একাধিক পন্থা অবলম্বন করেছেন। মূল কথাটা হলো, লক্ষ্যটা ছিল রাজনৈতিক, আর সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য তিনি যা যা দরকার সবই করেছেন। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, আজকের দিনেও আমরা যে বড় বড় চ্যালেঞ্জ বা উদ্যোগগুলো দেখি, সেগুলোর পেছনেও কি ঠিক এভাবেই প্রকাশ্য স্বপ্নের পাশাপাশি গোপন রাজনীতি কাজ করে? ইতিহাস তো আমাদের এটাই শেখায় যে বড় বড় উদ্যোগগুলোর পেছনে প্রায়ই এমন অনেক জটিল হিসাব নিকাশ থাকে যা আমরা বাইরে থেকে দেখতে পাই না। ব্যাপারটা নিয়ে একটু ভাবুন তো।